হ্যালো স্টুডেন্টস, আমি লাইভ দিয়ে এসেছি তোমাদের লাইফের লাইফ সায়েন্সের প্রবলেম নিয়ে ডিসকাস করতে। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর মানুষের খাদ্য এবং খাদ্য উৎপাদনের ফসল উৎপাদনের তৃতীয় ধাপ সার প্রয়োগ নিয়ে আলোচনা করব। তা আমরা এর আগে জেনেছি ফসল উৎপাদনের প্রথম ধাপ ফসলের জন্য জমি তৈরি করা, দ্বিতীয় ধাপ বীজ বপন। এরপর জমিতে বীজ বপন হয়ে গেলে জমিতে সার প্রয়োগ করতে হয় জমির উর্বরতা বৃদ্ধির জন্য। তা সার প্রয়োগ যখন করব সেখানে সবার আগে আসবে সার কাকে বলে। দেখো আমি সংজ্ঞা লিখেছি যে ফসল উৎপাদনকারী উদ্ভিদ বৃদ্ধি এবং ফসল উৎপাদনের জন্য যে সকল জৈব এবং অজৈব উপাদান মাটি থেকে জলে দ্রবীভূত অবস্থায় গ্রহণ করে তাকে সার বলে। অর্থাৎ আমরা দেখেছি যখন আমরা টবেও কোনো গাছ পুঁতি আমাদের কিন্তু বাইরে থেকে সার প্রয়োগ করতে হয়। সার কি করে না গাছকে পরিপোষকের সরবরাহ করে, অর্থাৎ সেই গাছ সেই সারকে গ্রহণ করে কিভাবে না গ্রহণ করে জলে দ্রবীভূত অবস্থায় গাছ তার মূল দ্বারা এবং মূলরোম দ্বারা শোষিত জলের মাধ্যমে সেই সারকে মাটি থেকে গ্রহণ করে। তা ফসল উৎপাদনের ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য, অর্থাৎ ফসল উৎপাদনকারী উদ্ভিদ তাদের বৃদ্ধি এবং ফসল উৎপাদনের জন্য মাটি থেকে জলের সাথে দ্রবীভূত অবস্থায় যে জৈব এবং অজৈব উপাদানকে গ্রহণ করে তাকেই আমরা সার বলবো। এই সার দু প্রকার হতে পারে, একটা অজৈব সার আর একটা জৈব সার। অজৈব সার অর্থাৎ রসায়নাগারে প্রস্তুত বা পরীক্ষাগারে প্রস্তুত বিভিন্ন অজৈব উপাদান বা রাসায়নিক উপাদান বা বিভিন্ন যৌগের লবণের মিশ্রণ, সেইগুলিকে কৃত্রিমভাবে যখন আমরা রসায়নাগারে প্রস্তুত করি এবং সেগুলোকে আমরা গাছের পুষ্টির উদ্দেশ্যে সার হিসেবে প্রয়োগ করি, সেটাই হচ্ছে অজৈব সার। সেই অজৈব সার বিভিন্ন হতে পারে, যেমন পটাশ সার যেটাকে আমরা সুপার ফসফেট বলি। এছাড়াও দেখো আমি লিখেছি ইউরিয়া সার, অ্যামোনিয়াম সালফেট সার এবং অজৈব সারের একটা সংজ্ঞা লিখেছি। দেখো বিভিন্ন অজৈব বা রাসায়নিক যৌগের বা লবণের মিশ্রণের দ্বারা গবেষণাগারে কৃত্রিমভাবে প্রস্তুত সারকে অজৈব বা রাসায়নিক সার বলে। এর উদাহরণগুলো আমি দিয়েছি। এক্ষেত্রে আমি দেখো একটা কথা বলেছি যে অজৈব সার 3 প্রকার মৌলের ঘাটতি মূলত পূরণ করে। একটা নাইট্রোজেন যার সিম্বল N, একটা পটাশিয়াম যার সিম্বল K, আর একটা হচ্ছে ফসফরাস বা P। তা এই নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস এই জাতীয় সারকে আমরা কি বলবো? NPK সার। অর্থাৎ আমাদের কিন্তু পরীক্ষার পারপাসে খুব ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে NPK বলতে কি বোঝো বা NPK সার কি। কারণ ফসল উৎপাদনের জন্য গাছের মূলত 3টে মৌল সব থেকে বেশি প্রয়োজন হয়, নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম। নাইট্রোজেনের N, ফসফরাসের P আর পটাশিয়ামের K নিয়ে আমরা যে নামকরণ করেছি NPK সার। অর্থাৎ যে সকল সারের মধ্যে এই কম্পাউন্ডগুলো বা এই মৌলগুলো রয়েছে তাদেরকেই আমরা বলবো NPK সার। এর বাইরে রয়েছে জৈব সার। জৈব সার মানে অর্থাৎ মাটিতে যে সমস্ত পচনশীল জৈব বস্তু পড়ছে, অর্থাৎ মৃত, পচা, গলা উদ্ভিদ বা প্রাণী, সেগুলো ব্যাকটেরিয়া, ভাইরাস, বিভিন্ন বিয়োজক দ্বারা বিয়োজিত হয়ে যে সকল জৈব উপাদান উৎপন্ন করছে এবং সেই জৈব উপাদানগুলো গাছের বৃদ্ধি এবং ফসল উৎপাদনের জন্য কাজে লাগছে, তাকেই আমরা বলবো জৈব সার। সেই জৈব সার হতে পারে কম্পোস্ট সার, এছাড়া হতে পারে সবুজ সার, অর্থাৎ গাছের পাতা কাণ্ড পচে গিয়ে সেখান থেকে উৎপন্ন সার হচ্ছে সবুজ সার, খামারজাত সার। কম্পোস্ট সার হচ্ছে গোবর সার জাতীয় সার হচ্ছে কম্পোস্ট সার। তাহলে দেখো সেই জৈব সারেরও আমি একটা সংজ্ঞা দিয়েছি। ব্যাকটেরিয়া, ছত্রাক প্রভৃতি বিয়োজক দ্বারা মৃত পচনশীল জৈব পদার্থ বিশ্লিষ্ট হয়ে যে সরল জৈব উপাদান সমৃদ্ধ সার উৎপন্ন হয় তাকে প্রাকৃতিক জৈব সার বা ম্যানিওর বলে। উদাহরণগুলো যেগুলো আমি বললাম সেগুলোই লিখেছি, কম্পোস্ট সার, সবুজ সার, খামারজাত সার। তা এই প্রসঙ্গে তোমাদেরকে আমি একটা পরীক্ষার কথা বলবো। তোমরা 3টে গ্লাস নেবে, গ্লাসে একই পরিমাণ মাটি তোমরা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করবে। 3টে গ্লাসে মাটি রাখবে সম পরিমাণ। প্রথম গ্লাসে ইউরিয়া সার মেশাবে, দ্বিতীয় গ্লাসে গোবর সার মেশাবে, তৃতীয় গ্লাসে কোনো সার মেশাবে না। এই অবস্থায় 3টে একই উচ্চতার
একই বয়সের চারা গাছ এনে তিনটে চারা গাছ এনে 3টে গ্লাসে আমরা রোপণ করব বা বপন করব। এরপর রোজ একই সময় সমপরিমাণ জল ঢালব। 7-8 দিন পরে পর্যবেক্ষণ করলে দেখবে প্রথম গ্লাস যেটাতে ইউরিয়া দিয়েছিলাম সেটা বৃদ্ধি সবথেকে বেশি হয়েছে। গোবর সার যেটাতে দিয়েছিলাম মাঝের গ্লাসটায়, দ্বিতীয় গ্লাসটায়, তাতে তুলনামূলক কম বৃদ্ধি হয়েছে। আর বৃদ্ধি একদম হয়নি বললেই চলে যেটাতে সার দেওয়া হয়নি। তাহলে আমরা দেখলাম কি, যে সার প্রয়োগ না করলে গাছের বৃদ্ধি সেভাবে হচ্ছে না, এবং সারের মধ্যেও অজৈব সার প্রয়োগ করলে জৈব সারের থেকে বেশি বৃদ্ধি হচ্ছে। কিন্তু আমরা সবাই জানি অর্গ্যানিক শস্য আমাদের খাওয়া উচিত। চতুর্দিকে আলোচনা হয় যে অর্গ্যানিক যে কোনো শস্য আমাদের শরীরের জন্য উপকারী। তাহলে অজৈব সারের থেকে জৈব সার ভালো কেন, সেই নিয়ে আমি লাইভ দিয়ে আসছি পরের ভিডিওতে। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো, এবং যদি কিছু কোয়ারিজ থাকে তাহলে আমার কমেন্ট বক্সে লিখে জানাও।